একটা মেয়ে যে কিনা আইপিএস হতে চেয়েছিল। সমাজ তাকে বাধা দিয়েছিল, কিন্তু সেই বাধার মুখে পড়েও সে নিজের সংকল্পে দৃঢ় ছিল। একদিন সে আইপিএস হয়ে ফিরে এসে সেই সমাজের মাথাদের ধরে যা করল তা জানতে হলে এই গল্পটা পড়ে দেখুন আর কমেন্টে বলুন যে সে ঠিক করেছে কিনা। তাহলে আর দেরি নয় বন্ধুরা, গল্পটাকে শেষ পর্যন্ত দেখুন আর সাবস্ক্রাইব করে আমার উৎসাহ বাড়ান। সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা পয়সা লাগে না। তাহলে একমনে শুনুন সেই আইপিএসের গল্প। অর্পিতাকে আর এ লাইনে আনব না বুঝলে। তার সহকর্মী মনোরমাকে বলল মোনালিসা। কেন, এ লাইনের দোষ কোথায়? না, দোষ নেই। আমি তো জানি অন্যায় কিছুই নেই আমাদের এই ব্যবসায়। কিন্তু মেয়েটা চায় না। ওর মতের বাইরে আমার ওকে জোর করার অধিকার নেই। তবে কি করতে চাও? আমি কিছুই চাই না। ও অফিসার হতে চায়। এই জন্যই তো বলেছিলাম তোমাকে লিসা, মেয়েকে লেখাপড়া শিখিও না। দেখলে তো এখন লেখাপড়া শেখানোর ফল। সে যাই বলো, মূর্খ করে রাখতে মন চায় না। আমরা না হয় মূর্খ। ও কেন মূর্খ থাকবে, এই জন্যই লেখাপড়া শিখিয়েছি। এখন বোঝো, নিজের মায়ের পেশাকেই ঘেন্না করছে। ঘেন্না নয় গো, ঘেন্না করে না। ও অফিসার হতে চায়, সরকারি বড় অফিসার। আমাদের এই লাইন থেকে অফিসার। আজ পর্যন্ত দেখেছ কাউকে অফিসার হতে? কি করব বলো? মেয়েকে বোঝাও কেউ দেবে না এ লাইনের বাইরে যেতে। লেখাপড়া শিখেছে, ব্যাস ওই পর্যন্তই। আর এগিয়েও না। এবার লাইনে নামিয়ে দাও। না রে রমা, ওর যখন ইচ্ছা নেই তখন আর জোর করব না। অনেক কষ্ট করে লেখাপড়া শিখেছে। স্কুলে, পথে ঘাটে পাড়ায় অনেক অপমান সহ্য করে মেয়েটা লেখাপড়া শিখল। এখন ওর ইচ্ছার বাইরে আমি আর যাব না। মেয়েরও তোমার বিপদ আর বাড়িও না। আমি তোমাকে পরামর্শ দিলুম, এবার তুমি নেবে নাও আর না নেবে না নাও। তোমার মেয়ে সুন্দরী, ওর উপর অনেকের নজর আছে আর সবচেয়ে বেশি আছে দিদির নজর। জানোই তো ওর নজর এড়িয়ে কারো কোথাও যাওয়া সম্ভব নয়। সেবার অনিমাকেই তো দেখলে, কিসের একটা সরকারি চাকরি পেয়েছিল মেয়েটা, আর তারপর কি হলো? চাকরি তো দূর, ওর বাইরে বেরোনোই বন্ধ হয়ে গেল। মোনালিসা, ওর পূর্বের নাম নয়, এই জীবনের নাম। এখানে এসে যে এদের প্রত্যেকের নাম পাল্টে যায়, তেমনই মোনালিসারও। সে এখানকার জীবন নিয়ে সব জানে, সব বোঝে। এই মনোরমা ওর কাছ থেকে সব জানতে এসেছিল। ওর উদ্দেশ্য মোনালিসার জানা। এক্ষুনি গোটা বস্তিতে খবরটা পৌঁছে যাবে। আর হলো তাই। ছায়া, বস্তির দিদি, কেউ বা বলে মাসি, দলবল তথা গুন্ডা সহ এসে হাজির। কি রে লিজা, কি শুনছি? তোর মেয়েকে নাকি এখানে রাখবি না? ও ধান্দায় আসবে না। মোনালিসা কাঁপা কাঁপা গলায় বলল, না, আমি কিছুই বলিনি। আমি এমনি গল্প করছিলাম রোমার সঙ্গে। কি গল্প করছিলি? বলছিলাম যে মেয়েটা অফিসার হতে চায়। হা হা, অফিসার? শোন, অফিসারে কি এমন রোজগার করে? ও একদিনে 30 থেকে 40 হাজার টাকা ধান্দায় করবে। আমি এতদিন কিছু বলিনি কারণ লেখাপড়া জানা মেয়ের ডিমান্ড বেশি। আজ থেকে ওর বুকিং হয়ে গেছে। আজ থেকে আর কোথাও যাবে না সে। এই নে 30 হাজার। আর যদি বেশি ন্যাকড়া করিস তালে তোর আর তোর মেয়ে দুজনেরই খবর আছে। বলে সে চলে গেল। প্রমাদ গুনল মোনালিসা। এখন উপায়? একবার এই পেশায় ঢুকে গেলে আর বেরোতে পারবে না মেয়েটা। এখন ফর্ম ফিল আপ করতে গেছে, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাবে। এখন উপায়? ফোন করতে হবে একটা। সে এই কথা মনে করে লুকিয়ে লুকিয়ে একটা ফোন করলো অর্পিতাকে। তুই কোথায়? এই তো রাস্তায়, একটু পরেই ঘরে পৌঁছে যাব। তুই এখানে আসিস না, চলে যা। কেন, কি হয়েছে? তুই চলে যা, তোর অর্ডার হয়ে গেছে আজকেই। বাকি পরে কথা হবে। ফোনের কথা শেষ হতে না হতেই কেউ একজন এসে মোনালিসার কাছ থেকে ফোনটা কেড়ে নিল। আর ওর চুল ধরে টেনে নিয়ে চলল দিদির কাছে। এদিকে অর্পিতা ব্যাপারটা বুঝে গেল, কিন্তু উপায়? এখন সে যাবে কোথায়? মা নিশ্চয় বিপদে, কিন্তু ওরা তেমন কিছুই মাকে করবে না কারণ মা এখনো কাস্টমার টানতে পারে। সে অটোতে ছিল, বলল, দাদা,
গাড়ি ঘুরান। কেন? স্টেশনে যেতে হবে। একজন আসবে। কিন্তু আমার টিপ আছে। আমি তো দেব টাকা। অটোওয়ালা কি ভেবে বলল, আচ্ছা চলো। অর্পিতা স্টেশনে নেমে অটোওয়ালাকে পেমেন্ট করে সে সোজা চলে গেল। আর কিছু না ভেবেই সোজা দিল্লির টিকিট কেটে গাড়িতে উঠে বসল। এবার সে হাত ছেড়ে বাঁচল। মায়ের কথা ভেবে চোখে জল এলো ওর। মায়ের এখন কি হবে কে জানে। সে জানে, মা মরে গেলে ওর ব্যাপারে কিছুই বলবে না। দিল্লিতে সে কোথায় যাবে কি করবে তবু পালাতে হবে। টাকার তার কাছে অভাব নেই। মার যত রোজগার সব ওর অ্যাকাউন্টেই রেখে দিয়েছে। আর এখন তো ওর কাছে এটিএম কার্ড আছে। টাকার অভাব নেই। কিন্তু যাবে কার কাছে? অচেনা জায়গা। না গেলেও তো নয়। সে ভয়ে ভয়ে মুখে ওড়না ঢাকা দিল, যদি কেউ দেখে ফেলে। দুরু দুরু বুকে সে এগিয়ে চলল ট্রেনের দুলুনির সঙ্গে। দিল্লিতে পৌঁছেই আগে একটা হোটেল দেখে সে রুম ভাড়া নিল। তারপর মায়ের কথা মনে পড়ল। নিজের ফোন থেকে মাকে ফোন করা যাবে না। কিন্তু মায়ের জন্য তার চিন্তা হতে লাগলো। সে দোকানে গিয়ে অন্য একটা সিম কার্ড কিনে নিজের ফোনে লাগিয়ে মাকে ফোন করল। কিন্তু সে ফোন ধরল বস্তির মাসি ছায়া। ওর গলা শুনে প্রথমে ফোন কেটে দেওয়ার কথা ভেবেও না কেটে পুরুষালী গলায় একজন কাস্টমার হিসাবে নিজের পরিচয় দিয়ে নিজের মায়ের নাম করে বা নিজের নাম করেও জিজ্ঞেস করল ওদের কাউকে পাওয়া যাবে কিনা। উত্তর এলো ওদের কাউকে পাওয়া যাবে না। বদলে অন্য কাউকে বায়না করার কথা জানালে সে ফোন রেখে দিল। এবার মায়ের জন্য তার চিন্তা হতে লাগলো। সে তখন তার পাড়ার এক বেস্ট ফ্রেন্ড রিক্তাকে ফোন করে মায়ের ব্যাপারে জানতে পারল যে তার মাকে খুব মেরেছে আর ডাক্তার চিকিৎসা করে গেছে। এখন কিছুটা ভালো। টাকার অভাব ছিল না অর্পিতার, তাই সে নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে গেল। খুব মন দিয়ে পড়াশোনা করতে লাগলো। মাঝে মাঝে সে মায়ের খোঁজ নিত আর তাতেই জানতে পারে যে তার মা আবার সুস্থ হয়ে কাজে ফিরেছে। এদিকে তার রাহুল বলে একজনের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। রাহুল খুব গরিব ঘরের ছেলে। অর্পিতা ভাবল, যাক একজন সত্যিকারের ভালো ছেলের সঙ্গে পরিচয় হলো, বন্ধুত্ব হলো, প্রেমও হলো। কিন্তু গণিকা মায়ের মেয়ে অর্পিতা নিজের কেরিয়ার গড়ার লক্ষ্যে মাকে বিপদে ফেলে পালিয়ে এসেছে। সে বিয়ে করলে মায়ের আশীর্বাদ নিয়েই করবে। রাহুল তার কাছ থেকে টাকা নিয়ে কোচিং করতে থাকলো। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শয্যাসঙ্গী হতে চাইলে অর্পিতা মানা করে দেয় বারবার। সে বলে, যদি এইটাই আমার জীবনের স্বাদ হতো তাহলে আমি এখানে আসতাম না। আমার জন্য অনেক পুরুষ হাজার হাজার টাকা অ্যাডভান্স দেওয়ার জন্য মরছে। শারীরিক সুখ আমার লক্ষ্য নয়। সে আরও বলল, আগে আইসিএস ক্লিয়ার করি, চাকরিতে জয়েন করি, মায়ের আশীর্বাদ নিয়ে তারপর বিয়ে করে শারীরিকভাবে মিলিত হব। রাহুল রাগ দেখালেও সে নিজের সিদ্ধান্তে অনড় থেকে রইল। একদিন অর্পিতার টাকায় রাহুল আইসিএস লিখিত পরীক্ষায় পাশ করল। অর্পিতাও পাশ করল। ওর চেয়ে কয়েকটা র্যাঙ্ক পরে অর্পিতার স্থান ছিল। সেই দেখে রাহুলের অহংকার হয়েছিল বহুত। সে অর্পিতাকে বলল, তুই একটা গণিকার মেয়ে। তোর স্থান তো সবসময় আমার চেয়ে নিচেই থাকবে। আর গণিকাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বিয়ে তো দূর, ভুলে যা ওসব স্বপ্ন দেখা। একটা রাত যদি আমার বিছানায় থাকতে চাস তো আমি তোকে রাখবো কি না, সেটাও আমাকে ভাবতে হবে। চল ফুট, বলে সে তাকে তাড়িয়ে দিল। অথচ এই রাহুলকেই সে নিজের খরচ দিয়ে পড়িয়েছে আর একবার রাহুলের দুটো পা অ্যাক্সিডেন্টে ভেঙে গেছিল। তখন সে রাহুলের পায়ের অপারেশন এর জন্য 5 লাখ টাকা দিয়েছিল। কিন্তু যেই সে পরীক্ষার রিটিনটা ক্লিয়ার করল, তার মেজাজ সপ্তমে উঠে গেল। সে নিজে গরিব হলেও তার মা গণিকা নয়, তার বাবার পরিচয় আছে। তারা ভদ্র সমাজে বাস করে, অন্ধকার জগতে নয়। তার বংশ পরিচয় আছে বলে গর্ব বোধ করাটা তার স্বাভাবিক অধিকার বলে বোধ হতে লাগল। আর সেটাই সে অর্পিতাকে দেখাতে লাগল। অর্পিতা একজন গণিকার মেয়ে আর তার বাবার কোন পরিচয় নেই, এই বলে বলে তাকে কটাক্ষ করে চলল ক্রমাগত। অর্পিতা সেখান থেকে ফিরে এলো আর নিজের মনের দুঃখটাকেই পাথেয় করে সে নিজের লক্ষ্যে এগিয়ে চলল। অর্পিতা ভাই ভাই খুব ভালো ফল করে তার লক্ষ্য আইপিএস এ সে স্থান করে নিল।
কিন্তু রাহুল সেটা পারল না। সে কোনোভাবেই চান্স পেল না। লজ্জা না থাকা রাহুল আবার অর্পিতাকে প্রেমের ফাঁদে ফেলে ওর কাছ থেকে পরের বছরের জন্য কোচিংয়ের খরচটা জোগাড় করার চেষ্টা করল। কিন্তু কথায় আছে, ন্যাড়া একবারই বেলতলায় যায়। অর্পিতা আর ওর কথায় না ভুলে বলল, তুই এক কাজ কর, ওই চৌরাস্তার মোড়ে একটা বাটি নিয়ে দাঁড়িয়ে ভিক্ষা কর। গ্যারান্টি দিলাম, প্রথম ভিক্ষেটা আমি দেব। শালা, লজ্জা করে না? তোর চেয়ে তো রাস্তার নেড়ি কুকুরগুলোও ভালো। সকালে বিকেলে দুটো করে রুটি দিই, আমার দুয়ারে 24 ঘন্টা পাহারা দেয়। তুই সেই কুকুরের যোগ্য নস। তবে একটা পরামর্শ দিচ্ছি, আমি তো এখন আর কিছুদিনের মধ্যেই এসপি হয়ে কোন শহরে পোস্টিং পাব। রুল আছে, আমি 2-4 জনকে নিজের কাজের লোক হিসাবে অ্যাপয়েন্ট করতে পারবো। এই যেমন ধর মালি, রান্নার লোক, দারোয়ান। তুই আমার কাছে চলে আসিস, তোর চাকরি হয়ে যাবে। সরকারি চাকরি, বলে সে সেখান থেকে হাসতে হাসতে চলে এলো। এবার ঠিক করলো যে কোনো রকমে নিজের আগের শহরে পোস্টিং পেতে, যাতে করে মাকে মারের বদলা সে নিতে পারে। আর একদিন সেই সুযোগ হলো। সে জানতো যে কে এইসব ঘটনার সঙ্গে জড়িত। একদিন সে নিজের পাড়ায় গিয়ে হাজির হলো, এক রকম ছদ্মবেশে। সে যে একজন আইপিএস অফিসার সে কথা জানালো না কাউকে, এমনকি সেখানের থানাকেও না। সকলেই জিজ্ঞেস করলো, এতদিন কোথায় ছিলি, কি করছিলি? আমি দিল্লিতে ছিলাম, আর এখন সেখানেই একটা কোম্পানিতে চাকরি করছি, আর এখন মাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। সবাই হেসে বলল, কত টাকা বেতন পাস সেখানে? মাসে 50,000 টাকা। এখানে তো তোরা মা বেটি মিলে একদিন আর এক রাতে 50,000-এর বেশি রোজগার করবি। চাকরি ছাড়, আর এখানেই কাজ কর। না, আমি এখানে কাজ করব না, আর মুকেও আমার সঙ্গে নিয়ে যাব। এবার সকলেই তাকে জোর করে দেহ ব্যবসায় নামানোর চেষ্টা করল, আর এই সুবাদে অর্পিতা সকল পুলিশ, দারোগা আর সেই এলাকার মস্তান আর নেতাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে তাদের প্রত্যেককে জেলে দিল। আর মাকে নিজের সঙ্গে নিয়ে গেল কোয়ার্টারে। আর অন্য মেয়েদের বলল, তোরা যারা এই পেশায় থাকতে চাস না, তাদের আমি ভালো কাজের ব্যবস্থা করে দেব। অনেকেই রাজি হলো, আর সে তাদেরকে বিভিন্নভাবে চাকরি পেতে সাহায্য করল। অনেককেই ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিল। আবার যারা পড়ালেখা শিখেছিল তাদের জন্য সোর্স লাগিয়ে কাজের ব্যবস্থা করে দিল।